দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান, আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিউজ টিভি লস এঞ্জেলেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের সাথে আছেন জনাব কুদ্দুস খান এবং আপনাদের জন্য এবারের পরিবেশনা স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। স্থানীয় সংবাদের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং সংবাদ হলো লস এঞ্জেলেসের কিছু ছেলেরা পঞ্চম শ্রেণীতে উঠেছে, মানে গ্র্যাজুয়েশন করেছে। এটা নিয়ে বিরাট একটা সেমিনার হয়েছে। তো প্রিয় দর্শক, ঢাকায় এটা কিছু না, আমরা কখন যে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছি মনেই নাই। কিন্তু এই ছেলেমেয়েরা সকলে ইউনিভার্সিটিতে পড়ে অনেকেই, কিন্তু বাংলা শেখার জন্য তারা বাংলা স্কুল আছে একটা, সেই বাংলা স্কুলে এরা লেখাপড়া করেছে। অর্থাৎ বাংলা মিডিয়ামে তারা 5th গ্রেড পাস করেছে। বাংলা মিডিয়ামে 5th গ্রেড পাস করেছে এবং প্রশ্নগুলো এসেছিল ঢাকা থেকে। আচ্ছা। এবং কনসাল জেনারেল সেটা নেতৃত্ব দিয়ে ওই প্রশ্নগুলো পরীক্ষা পাস করেছে এবং তারা আমরা সকলে সার্টিফিকেশন দেওয়া হয়েছে, বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া হয়েছে তাদের হাতে, আলু দেওয়া হয়েছে, তাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, ফুল টুল দেওয়া হয়েছে। বিশাল একটা পার্টি। আশা করি আমরা আমাদের দর্শকরা বেশ কিছু ক্লিপ দেখতে পারবেন। হ্যাঁ, বাংলা স্কুল এটা পরিচালনা করেছে আর কি। আর এটার জন্য কৃতিত্ব দেওয়া যায় শাহ আলম করে এক ভদ্রলোক আছেন, উনি ওনার স্ত্রী আপ্রাণ চেষ্টা করেছেন, একাই পড়িয়েছেন বাচ্চাদের। এরপরে সৈয়দ হোসেন বাবু, এই দুজনে এই কাজটা করেছেন। আর দ্বিতীয় সংবাদ হলো রেহানা নানি, আপনারা সকলে যাকে নানি বলেছিলেন, উনি পিকনিক অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ করছেন 17 এপ্রিল। উডলি পার্কে পয়লা বৈশাখ হবে, সেখানে আপনাদের আহ্বান জানানো হয়েছে, সকলে আমরা আসেন। পয়লা বৈশাখে অনেক আনন্দ হবে, পান্তা ভাত, ইলিশ মাছ হবে। আচ্ছা, আরেকটি সংবাদ দেশের সান দিয়েগো থেকে। সান দিয়েগোতে এসোহে বৈশাখী নামক একটা সংগঠন হয়েছে, তারা 23 তারিখে বৈশাখী পালন করবেন। তো সান দিয়েগোতে একটা প্রবলেম হয়েছে, সেটা হলো কি যে যারা মুরব্বীজন বয়স্ক লোক তারা মনে করছেন যে ছেলেপেলেরা বেয়াদব হয়ে গেছে, কিন্তু বাস্তব আমরা যেটা মনে করি, যখন জনসংখ্যা একটা জায়গায় বেশি বৃদ্ধি হয় তখন এই জাতীয় সংগঠন হয়, তখন মুরব্বীদের একটু নতুনদের অ্যাকসেপ্ট করতে একটু প্রবলেম সমস্যা হতে পারে। যাই হোক, আমরা 23 তারিখে যাব সান দিয়েগোতে। আমরা সম্ভব হলে দুটোই কভার করবো, পারা যাবে কিনা। মুরব্বীরা একটা করতেছেন, বয়স্করা আরেকটা করতেছেন ইয়াং জেনারেশন। মধ্যে পান্না আছে, পান্না হচ্ছেন বাংলা সাহিত্য সম্মেলন হয় যেটা সংযুক্ত যুক্তরাষ্ট্রের, তার সেক্রেটারি, সে ইঞ্জিনিয়ার। আচ্ছা, চতুর্থ খবর, এলএ টাইগার তাদের খেলা শুরু করছে গত 9 এপ্রিল। এলএ টাইগার এটা ক্রিকেট খেলা। আচ্ছা, ক্রিকেট খেলা এলএ টাইগার গতবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তান মানে আমাদের এখানে পাকিস্তান, এখানে একটা বাংলাদেশি টিম আছে, পাকিস্তান টিমকে হারিয়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল। এলএ টাইগার এবারও মহাশক্তিশালী টিম নিজেদের মনে করে। ছেলেবেলে, আমাদের ইয়ং ছেলেবেলে, তারা মনে করছে যে এবারও পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, তারা হারিয়ে আবার তারা চ্যাম্পিয়ন হবে আর কি। তারা নিজেদের পাকিস্তান ইন্ডিয়া বলতে তারা গর্ববোধ করে। আসলে সেকেন্ড জেনারেশনের ছোটো ছেলেবেলেরা খেলাটা শুরু হচ্ছে সিট্রাস ভ্যালি একটা পার্ক আছে, সেখানে 9 এপ্রিল শুরু হয়ে গেছে। খেলাটা চলবে। সিট্রাস ভ্যালি এটা ওয়েস্ট কোভিনার দিকে। তো সেখানে খেলাটা চলবে 3 মাস যাবত। এটা ফাইনাল খেলা হবে, এটা টুর্নামেন্টের মতো। তারপর এখানে গোটা 18 টিম আছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়া, নর্দার্ন ক্যালিফোর্নিয়া সব টিমের মধ্যে প্রচন্ড খেলা হবে। তারপর এটা বিশাল একটা আয়োজন করে এরা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি একটা আছে আর কি। এই এলএ টাইগারের পক্ষ থেকে মারুফ এখানে খুব সাংঘাতিকভাবে উৎসাহী, সেই টিমটা গঠন করেছে বলে আমাদের জানানো হয়েছে। এই মোটামুটি লোকাল নিউজ। সুপ্রিয় দর্শক, চলে যাই আমাদের বাংলাদেশের খবরে। বাংলাদেশের বেশ কিছু খবর আমাদের কাছে এসেছে, তার মধ্যে একটি করে আমরা আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। প্রথম চাঞ্চল্যকর যে খবরটি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সম্প্রতি শেয়ার কেলেঙ্কারি হয়ে গেল, তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং তার নেতৃত্ব দিয়েছেন বিশিষ্ট ব্যাখ্যার জনাব ইব্রাহিম খালেদ। অর্থাৎ বাংলাদেশের যে দুটো রাজনৈতিক দল রয়েছে প্রধান, তাদের বেশ কিছু হোমরা চোমরারা জড়িত, এবং তাছাড়া 1996 সালে যে ধরনের কেলেঙ্কারি যারা ঘটিয়েছিলেন তাদেরও এখানে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের অর্থমন্ত্রী আবুল মহিদ, তিনি এদের নাম প্রকাশে অনীহা প্রকাশ করেছেন। কেন এটা আমরা ঠিক আমাদের বোধগম্য হচ্ছে না, আপনার কি মত?
আমার মত হল কি সরকার শেয়ার মার্কেটে কিছু ম্যানিপুলেট করে যদি থাকে ভুল করেছে। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে ম্যানিপুলেট করার কিছু নাই। যে কোম্পানির লাভ হয় সেই কোম্পানির শেয়ার মানুষের বেশি কিনে, আর শেয়ার মার্কেটটা বিশ্বের সব জায়গায় হিরিকের মতো চলে আর কি। যখনই মনে করবো যে কোম্পানির লাভ হচ্ছে, যেমন ধরেন এটিএনের মালিক প্রচুর টাকা সে টেনে নিয়ে আসছেন, কিন্তু এটিএনের অ্যাসেট বলতে বিশেষ কিছু না। তো কি করে হয় জড়িত, মানে কোম্পানিগুলান জড়িত, কোম্পানিগুলান তাদের মিথ্যা প্রফিট দেখিয়েছে। যে কোম্পানি প্রফিট হয়তো 5,000 হয়েছে, সেখানে 50,000 প্রফিট দেখিয়েছে। প্রফিট দেখালেই তখন শেয়ারের মূল্যটা বেড়ে যায়। তাইলে কোম্পানিগুলোকে ইনভেস্টিগেশন করে দেখাতে হবে, রেগুলেশন কমিটি স্ট্রিক্ট হতে হবে, কোম্পানিগুলো যাতে নাকি মিথ্যাভাবে শেয়ারের দাম বেশি দেখায়, মানে প্রফিট বেশি না দেখালে শেয়ার মার্কেট কন্ট্রোল হয়। কিন্তু এমনি কন্ট্রোল করার অন্য কোনো রাস্তা আছে বলে আমার জানা নাই। শেয়ার কেরিংকারির পেছনে যাদের নাম এসেছে এবছর, তারা হচ্ছেন বেক্সিমকোর প্রধান জনাব সালমান এফ রহমান, এনটিভি চেয়ারম্যান এবং আমাদের পাবলিকেশনসের একজন মালিক মোসাদ্দেক আলী ফালু, যিনি আবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এমপি এবং সাবেক আওয়ামী লীগের এমপি ডক্টর এইচ.এম. ইকবাল, বর্তমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান লোটাস কামাল, এদের নাম এসেছে। কিন্তু আচ্ছা, এখানে কিছু কথা, সেটা হলো যে মিডিয়ার শেয়ার কিনা হিরিক হওয়ার কোনো কারণ নেই, মিডিয়াতেও আহামরি কোনো লাভ হয় না। এটা আমাদের দেশের যারা শেয়ার কিনে তাদের অনভিজ্ঞতাও কারণ। শেয়ারের দেখতে হয় 5-7 বছরের রেকর্ড। একটা কোম্পানির শুধু কারেন্ট ইয়ার রেকর্ড দেখলে হয় না, গত 10 বছর 15 বছর যাবত তারা কি কন্টিনিউশন প্রফিট করছে কিনা, তাহলে শেয়ার কিনতে হয়। যারা শেয়ার কিনবেন তারা শেয়ার মার্কেট সম্বন্ধে ভালো করে জেনে শুনে কিনেন। তারা নারী নীতি সংক্রান্ত একটি সংবিধান যুক্ত করতে যাচ্ছেন, আইন করতে যাচ্ছেন। এর বিরুদ্ধে বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে তারা প্রচন্ড বিক্ষোভে রাজপথ কাঁপাচ্ছে। এখন শেখ হাসিনা একজন নারী, বিরোধী দলের প্রধানমন্ত্রী নারী, নারীদের কিছু অধিকার আমাদের দেশে দেওয়াই দরকার, কারণ নারীদের অধিকার কম আছে। সেই নীতিতে আপনি আন্দোলন করতে যাবেন কেন? সেখানে বলা হচ্ছে না, পিটিয়ে রাখবেন ঘরের ভিতরে ঢুকে। উত্তরাধিকার সূত্রে কতটুকু সম্পত্তি পাবে না পাবে নারী, এই যে তারা বলছে যে সঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বাধীন যে কমিটি আছে তারা বলছে যে আচ্ছা, নতুন নারী নীতিতে তারা সমান ভাগ পাবে, একজন পুত্র এবং একজন কন্যা তার পিতার সম্পত্তিতে সমান ভাগ পাবে। আমাদের দেশের নারীরা সত্যিকারে তাদের যথেষ্ট অধিকার নাই, তাদের সাপ্রেশন নিপ্রেশন করা হয়, তাদের কিছু অধিকার দিলে আমি খারাপ দেখি না কিছু। পরবর্তী খবর হচ্ছে যে বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার্স থেকে সম্প্রতি একটা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী দফতরে। সেই রিপোর্টটিতে বলা হয়েছে যে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আছে সেখানে নাকি পূর্ব তিমুর বা উত্তর সুদানের মতো একটি ঘটনার জন্য একটি বিশাল আকারের আন্তর্জাতিক চক্র জড়িত এবং এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে যাতে করে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ থেকে, এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সেনা সদর থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে সরকারের প্রতি। আমার ঘটনা হলো কি যে এইভাবে জোর করে তো কিছু হয় না, ওইখানে জনগোষ্ঠীর সাথে কথা বলে এটা সেটেল করাই আমার মনে বাঞ্ছনীয়। কারণ আমার মনে হয় যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, সেখানে একটা অংশ বিশেষ বিচ্ছিন্ন হবে, ওদের যদি রাইটটা আগে থেকে দেন, যেটা নাকি পাকিস্তান যেটা ভুল করেছে, পূর্ব পাকিস্তানের যে রাইটটা না দেওয়ার কারণে পূর্ব পাকিস্তান ক্ষিপ্ত হইয়া বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেছে, সেই ভুলটা বাংলাদেশ না করে পার্বত্য চট্টগ্রাম জাতির সাথে বসে ওদের কিছু রাইট টাইট দিয়ে, ওদের কিছু অটোনমি দিয়ে এটা সেটেল করা আমার মনে হয় ভালো বাঞ্ছনীয়। হাজার হাজার জলে প্রেম জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা, ভালোবাসা জানি না।
বন্ধু প্রেম করে কয় তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যায় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যায় রে ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝে যায় রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যায় রে এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় পাশে তোমায় না পাইলে বন্ধু তুমি যেন মর যায় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যায় রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যায় রে ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝে যায় রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং সেখানে গত বছর আমরা $12.6 বিলিয়ন ইনকাম করেছি এবং এটা পৃথিবীতে ফোর্থ দিস গুড নিউজ, ভেরি গুড নিউজ। এবং ফোর্থ মানে কাদের হিসাবে মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যতগুলো সাপ্লায়ার আছে তার মধ্যে আমরা ফোর্থ। তো এখানে বাংলাদেশ বেশ ভালোভাবে আরও বেশি এগিয়ে যাবে সেটা আমাদের বিশ্বাস এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাজার দিন দিন বাড়ছে আর কি। আর দ্বিতীয় যেটা ইনকামের সোর্স আমাদের যেটা রেমিটেন্স সেটা দিন দিন বাড়ছে এবং সেটা কি সেটা রেমিটেন্স মানে যারা প্রবাসে আমাদের এবার মিডল ইস্টের যদি মুসলমান দেশগুলো নিয়ে গন্ডগোল লাগে, ডিক্টেটরশিপ পতন হয়, তাহলে আমেরিকারও খবর আসছে, বাংলাদেশের খবর আসছে। বাংলাদেশের 80% রেভিনিউ আসে মিডল ইস্ট থেকে। আচ্ছা, মিডল ইস্টে কিন্তু 20 ইয়ার্সের মধ্যে আনরেস্ট যাচ্ছে না, কারণ মিডল ইস্ট এখন ডিক্টেটরদের সরিয়ে নতুন কিছু খুঁজছে, গণতন্ত্রের দিকে আর যেতে যাচ্ছে না, কারণ গণতন্ত্র মানে ওয়েস্টার্ন আইডিয়া। তার নতুন আইডিয়া বের করবে, আমার মনে হয় আবার ইসলামিক আইডিয়া, বা ইসলাম ঠিক বলা ঠিক না, মুসলিম আইডিয়া, যেটা নাকি ইরাকের তুরস্কের শেখ সুলতানাত বা খলিফা বসাবেন, সেগুলো করে আবার 20 বছর পরীক্ষা নিরীক্ষা করবো। অতদিনে বাংলাদেশের যে রিমিটেন্স সেটা কিন্তু জিরোতে নেমে আসতে পারে, সেটা খেয়াল রাখেন। তো যাই হোক কুদ্দুস ভাই, জিরোতে নামার কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের আরব ছাড়াও বিভিন্ন দেশে এখন শ্রমিক বাড়ছে, কারণ শ্রমিকের সংখ্যা দুনিয়াতে কমে আসছে, কারণ ইন্ডিয়া বলেন বা চায়না বলেন তারা যথেষ্ট শ্রমিক পাঠাতে পারছে না বিদেশে। আর আমাদের শ্রমিকের সংখ্যা তো বুঝতেই পারছেন যে, এবং যে কোয়ালিটি সেটা হচ্ছে যে আনস্কিল, কাজে ইন্ডিয়ানরা আনস্কিল বা এখন আমেরিকান চাইনিজরা আনস্কিল কোনো শ্রমিক বিদেশে পাঠায় না সাধারণত। আর এর যে মানে রূপটা সেটা দেখা যাচ্ছে যে আপনি যদি পারচেজিং পাওয়ার প্যারিটি যদি হিসাব করেন, তাহলে বাংলাদেশের এখন ইকোনমির ভলিউম হচ্ছে অলমোস্ট $250 ট্রিলিয়ন। এটা খুবই আশাব্যঞ্জক এবং বাংলাদেশ এখন 44th স্টেট লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে আমি যা বুঝলাম, ইন্ডিয়া কত নম্বরে যে ঠিক আমি জানি না ইন্ডিয়া কত নম্বরে, তো আমার মনে হয় যে যে বাংলাদেশ সম্পর্কে সবাই পজিটিভ জিনিসগুলো বলছে। এবং ইতিমধ্যে আপনার আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে বাংলাদেশে কৃষি খাতে অনেক বেশি উন্নতি হয়েছে আগের তুলনায়। আমার মনে আছে ছোটবেলায় আমরা 7.5 কোটি বাঙালি ছিল, তখন মনে হয় খাওয়াতে কষ্ট হতো। এখন আমরা অনেক ব্যাপারে এক্সপোর্ট করছি, বিশেষ করে রাইস। ওকে, রাইস পৃথিবীতে আমরা 4th প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে ম্যাঙ্গোতে হচ্ছে 9 মানে আম, আর আনারসে হচ্ছে 11th। অনেক 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 কৃষি সম্পদ, কৃষি প্রোডাক্ট আমাদের দেশে আছে যেগুলো নাকি আমাদের আগে তেমন ফলন হতো না, এখন খুব হাই ইয়েল্ড হচ্ছে এবং আমাদের কৃষি বিপ্লব চলছে দেশে, সেটা আপনাদের বুঝতে হবে। তবে
তবে অন্তরায় যেটা কুদ্দুস ভাই বলছিল যে নেগেটিভ কিছু প্রবলেম, এখন বলছি যে আমাদের উন্নতি এত কিছু করার পরও যে যে করাপশন চলছে দেশে, তারপর দুঃশাসন চলছে অনেকটা, সুশাসন দিকে আমরা যাচ্ছি স্লোলি, তবে এখনো দুঃশাসনই বলা যায়। তো এর মধ্যে থেকেও আমরা গড়ে 1990 সাল থেকে এই পর্যন্ত আমরা 5.5 হারে প্রবৃদ্ধি হচ্ছে। সুতরাং পরিমাণ ছিল প্রায় অনুদান এবং 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 ঋণের পরিমাণ ছিল প্রায় আই মিন উন্নয়ন বাজেটে পরিমাণ ছিল প্রায় 85%, এখন সেটা নেমে এসে মাত্র 2% দাঁড়িয়েছে। সুতরাং আমরা এখন অনেকটা স্বনির্ভর দিকে যাচ্ছি। না 2% স্বনির্ভরই আসলে, হ্যাঁ 2% খুবই কম, খুবই কম। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলা দরকার। আইয়ুব খানের সময় আমি মোটামুটি আমার বয়স এই ছিল, তখন দেখেছি যে আইয়ুব খানের ফরেন মিনিস্টার সবসময় ভিক্ষার দলি নিয়ে বিশ্বে ঘুরে বেড়াতো যে আমাদের বাজেটের আগে টাকা নাই, তোমরা টাকা দাও। তো আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা পজিটিভ মন নিয়ে থাকবেন এবং বাংলাদেশকে সাপোর্ট করবেন যে যেরকম ভাবে। আমাদের যারা প্রবাসী রয়েছে তারা অনেক ধরনের সাহায্য আমরা দেশকে করতে পারি, এমন আমরা সাহায্য অলরেডি করা শুরু করে দিয়েছি। সেটা যেন বেশি পরিমাণে হয়, ডেভেলপ করতে পারি, সেটা চেষ্টা করতে হবে। এবং অলরেডি অনেক বাঙালি অলরেডি এই ধরনের চেষ্টা শুরু করে দিয়েছে। সুতরাং আপনাদের প্রতি আহ্বান রইল। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য, আর বাংলা নিউজ টিভিকে ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য। উদ্দিন মানিক, রয়্যাল লিগ্যাল গ্রুপের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। রয়্যাল লিগ্যাল গ্রুপ অত্যন্ত অভিজ্ঞ আইনজীবীর দ্বারা পরিচালিত একটি পূর্ণ ল ফার্ম। আপনাদের সব ধরনের আইনি সহযোগিতার জন্য আজই যোগাযোগ করুন। I'm an attorney for Roy Legal Group. আমার নাম রাজ রয়, আমি বাঙালি। আমার ফার্মের নাম রয় লিগ্যাল গ্রুপ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে। কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি গানের রেশরা, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। না না তুমি বলো। না তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি তুমি বলো। তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি ডক্টর জয়নুল আবেদিন বাংলা নিউজ টিভি থেকে খবর পড়ছি। স্থানীয় খবর। স্থানীয় বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সরা গত সপ্তাহে তাদের নবনির্বাচিত অফিসারদের অভিষেক অনুষ্ঠান করে থাকেন। রাঞ্চো কামাঙ্গা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ৫০০-র অধিক প্রকৌশলী পরিবার সহ উপভোগ করেন। কংগ্রেসম্যান জুডি চু এই সভার প্রধান অতিথি এবং ডক্টর কালট্রান্স ডাইরেক্টর ডক্টর রেমন ওল এই সভায় প্রধান বক্তা ছিলেন। আবিয়ার সেন্ট্রাল কমিটির সভাপতি ডক্টর এনামুল হক ও এই সভায় বক্তব্য রাখেন। নবনির্বাচিত সভাপতি নাসিমুল গনি তার ক্যাবিনেট সহ শপথ গ্রহণ করেন। এই সভায় শপথ গ্রহণ ছাড়াও
বাংলাদেশি এন্টারটেইনার হিসাবে লিনি সাবরিন সবাইকে বাংলা গানের মাধ্যমে মুগ্ধ করেন। একই ধরনের নিউজ আরেকটি নিউজ রয়েছে যেটা বাংলা নিউ ইয়র্ক থেকে এসেছে। সেখানে বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্কে নবনির্বাচিত অফিসাররা তাদের দায়িত্বভার গ্রহণ করেন গত রবিবার। এই ইলেকশন নিয়ে কোর্টে একটা মামলা হয়েছিল যেটা গত সপ্তাহে খারিজ হয়ে যায়। নবনির্বাচিত সভাপতি এম এ আজিজ এবং সাধারণ সম্পাদক এম এ সেলিম তাদের দায়িত্বভার গ্রহণ করেন। এখানে উল্লেখ করা যায় যে এম এ আজিজ দ্বিতীয়বারের মতো নিউ ইয়র্ক সোসাইটি অফ বাংলাদেশের সভাপতির দায়িত্বভার নিলেন। একই ধরনের আমাদের আরেকটি নিউজ আটলান্টা থেকে এসেছে নিজস্ব সংবাদদাতার মাধ্যমে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া আটলান্টাতে তাদের দুই বাৎসরিক ইলেকশনের জন্য নমিনেশন ক্লোজ করেছেন গত শনিবার। এখানে উল্লেখযোগ্য যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার সদস্য সংখ্যা 2 থেকে 2,500। এছাড়াও আটলান্টার বাঙালিরা সেখানে বর্ষবরণ এবং 21শে ফেব্রুয়ারি মেলা উদযাপন করবেন 17ই এপ্রিল সানডে ব্যাংনার হাই স্কুলে। অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন ডিউক খান এবং ডক্টর এম আলী মানিক। এখানে বলা যায় যে জনাব ডিউক খান লস এঞ্জেলেসেরই একজন পুরাতন অধিবাসী ছিলেন। তারপর আরেকটি নিউজ যেটা ইউটা থেকে এসেছে, ইউটা রিপাবলিকান হাউস গ্যাস ওয়ার্কার বিলটি অনুমোদন দিয়েছে। গ্যাস ওয়ার্কার বিলের অনুমোদনের পরে এখানে কাগজপত্রবিহীন লোকেরা কাজ করার সুযোগ পাবে। এর ফলে প্রায় লক্ষাধিক বাংলাদেশিও এই সুযোগের অধিকার পেতে পারে। এই কাগজপত্র এই ধরনের আইন ফেডারেল যেটা ছিল এই প্রথম কোনো স্টেট আইনে পরিণত করলে। এছাড়া আরেকটি ফেডারেল নিউজ রয়েছে যে গভর্নর ম্যাট রমনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্সিয়াল ইলেকশন করার জন্য দৃঢ় ঘোষণা দিয়েছে। থ্যাংক ইউ। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি, লস অ্যাঞ্জেলেস। তুমি ছাড়া আমি বলো থাকি কি করে। ভাবতে গেলে অবাক লাগে তুমি কাছে নাই, তোমায় ছাড়া বন্ধু আমার বাঁচার ইচ্ছা নাই। ভাবতে গেলে অবাক লাগে তুমি কাছে নাই, তোমায় ছাড়া বন্ধু আমার বাঁচার ইচ্ছা নাই।